বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি। তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যেই উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে। কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে, প্রার্থীও নেই। আপনি দেখুন না, এই নারায়ণগড় থেকে কে দাঁড়িয়েছিল 2021-এ? কে দাঁড়িয়েছিল? ওই তৃণমূলের আবর্জনা। কে দাঁড়িয়েছিল 2021 সালে? আমি নাম বলছি না, আপনারা বুঝে গেছেন। তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে, আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে। আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। আপনি দেখুন না এদের চরিত্র। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না। সব চোর, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর, মাতাল, সব বিজেপিতে। আর এরা সব সিপিএমের প্রোডাক্ট। খড়কুটো ধরে খালি বাঁচতে চাইছে, জামাটা বদলে নিয়েছে। আমার কথা হচ্ছে যে বনগাঁ কেন্দ্রে যাকে প্রার্থী করেছে, তারপরে রায়গঞ্জে যাকে প্রার্থী করেছে, তারপরে আমাদের কি বলে নদিয়ার একটা কেন্দ্র, রানাঘাটে যাকে প্রার্থী করেছে, তারা কোন দলের উচ্ছিষ্ট? কোন দলের উচ্ছিষ্ট? বললাম না, থুতুটা উপরে ফেললে তো মুখে লাগে। তো সেই লোক মানে আগে ওই বনগাঁ এবং যে দাঁড়িয়েছে এবং আমাদের রায়গঞ্জের যে প্রার্থী, এই দুজনকে শুধু নেওয়া হয়নি, ওই বিশ্বজিৎ দাসকে বনগাঁ সাংগঠনিক জেলা প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। ওদের লোক ছিল না? কৃষ্ণ কল্যাণী সংসদ মানে বিধানসভায় এসে বলে আমি বিজেপি, বাইরে গিয়ে বলে আমি তৃণমূল। এই বিশ্বজিৎ দাসও তাই বলে। এগুলো বলার আগে ভেবে বলা উচিত। ভারতীয় জনতা পার্টির যথেষ্ট কর্মী রয়েছে, যে প্রত্যেক সাধারণ কর্মী ভারতীয় জনতা পার্টির কাছে গুরুত্বপূর্ণ, তারা নির্বাচনে দাঁড়াতে পারে। তাই এসব উচ্ছিষ্ট বলে বাজার মাত করে লাভ নেই। আগে কটা আসন পাবে এরা সেইটা ভেবে দেখুক। এবার কিন্তু সমূলে বিপর্যয় একেবারে ওই যে বলে না ঢাকিসহ বিসর্জন যাওয়ার সম্ভাবনা, প্রায় তাই সম্ভাবনা দেখা দিয়েছে। 10টা পাবে তো। যেভাবে এদের ভোটের ইয়ে কমছে, তাতে 10-এর নিচে নেমে গেলেও আমি কিন্তু আশ্চর্য হব না। আর যদি এদিক ওদিক হয়, একটা আসনেও তৃণমূলকে নিশ্চিত হতে পারবে, বসিরহাট জিততে পারবে তো? আমার প্রশ্ন, ভালো করে ভেবে দেখুন। অর্জুন সিংয়ের দলে ফেরা কি সমর্থন করেন? দেখুন, এটা দলের সিদ্ধান্ত। আমি দলের কর্মী হিসেবে এই ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারি না, তাই আমি কোনো প্রশ্ন করব না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতাকে ব্যঙ্গ করে কুরুচিকর মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনই অভিযোগ তুলে পথে নামছে তৃণমূল। প্রসঙ্গত শুভেন্দু বলেছিলেন রাজনৈতিক আয়ু শেষ, তাই মাথা ঘুরছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। কি বলবেন? না, এই কথাগুলো আমি শুনিনি। কথাটা আমি কয়েকদিন ধরে ভীষণ ব্যস্ত ছিলাম, না চাইলে তার বক্তব্য শোনা যায়নি। বক্তব্য শুনে আমি উত্তর দিতে পারবো। কিন্তু তুমি যেটা বললে তার মধ্যে কতটা কুরুচিকর নোংরা আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ আছে আমি তো বুঝতে পারছি না। দপদপ করে পড়ে যাওয়া সেটা আনপার্লামেন্টারিও নয়, মাথা ঘোরাটা আনপার্লামেন্টারি নয়। কারোর যদি মনে হয় এগুলো আনপার্লামেন্টারি, খারাপ, সেগুলো তারা কোর্টে যেতে পারে তার বিরুদ্ধে, যে উনি কুরুচিকর মন্তব্য করেছেন। কেউ কারোর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলে কোর্টে চলে যেতে পারে, যাক না, আপত্তি কিছু নেই। কিন্তু আমি পরিষ্কার বলবো যে এই বিষয়টা নিয়ে যত ঘাঁটাঘাঁটি হবে শাসক দলের ততই অসুবিধে। কারণ এটা নিয়ে প্রচুর ঘাঁটাঘাঁটি ইতিমধ্যে হয়েছে। আমি বলবো তোমরা চুপ করো। যত ঘাঁটাঘাঁটি করবে তোমাদের তেমনি বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে। যত ঘাঁটবে সমস্যাটা তোমাদেরই বাড়বে। কারণ ওই নানা প্রশ্ন উঠতে থাকবে, তোমরা উত্তর দিতে পারবে না, তখন সবাই মিলে আবার এটা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। সুতরাং চুপ করে যাওয়া ভালো, তোমরাই চেপে যাও, তা নইলে তোমরাই সমস্যায় পড়বে। এটা আমি শাসক দলকে বলছি, তৃণমূল কংগ্রেসকে। এসএসকেএমের ডিরেক্টর অন ক্যামেরায় বলেছিলেন উইদিন দ্য ভিসিনিটি অফ আর হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড, অর্থাৎ পেছন থেকে ধাক্কা খেয়েই পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তার ফলেই মাথায় চোট লেগেছিল তার। কিন্তু পরবর্তীতেই তিনি তার স্টেটমেন্ট ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে এরকমটা বলতে চাননি, বরং বলেছেন মুখ্যমন্ত্রী অসুস্থতার কারণেই পেছন থেকে ধাক্কা অনুভব করেছিলেন। আপনি কি এখানে কোনো অন্তর্ঘাতের চিহ্ন দেখছেন? দেখুন, অন্তর্ঘাত হয়েছে কিনা আমি তো এখান থেকে বসে বলতে পারবো না। আর আমি ওই অঞ্চলে যাইনি, নি ওনার বাড়িতে আমি কোনো কালে ঢুকিও নি, তাই ওনার বাড়িতে কি অন্তর্ঘাত হয়েছে আমি জানি না। কিন্তু এটা ঠিক যে এসএসকেএমের সুপারকে শুধু এক্ষেত্রে বলি পাঁঠা করে লাভ নেই। ওনার পরিবারেরই একজন টেলিভিশন চ্যানেলে এই হাত দেখিয়ে বলছে কেউ একটা ধাক্কা দিয়েছে। টেলিভিশন দেখে নেবে, তারপরেই ওরা হঠাৎ করে তার স্টেটমেন্টগুলো ঘুরিয়ে নিল। ফলে এসএসকেএমের সুপার তিনিও ঘুরতে বাধ্য হলেন। সুপারকে এ ব্যাপারে আমি করে দোষ দিতে পারছি না, কারণ ডাক্তারদের আমরা যাটা রিপোর্ট দিই ডাক্তাররা তো সেটাই লেখেন, তা সুপারে এখানে দোষ কী হলো?
বরং আমি একটা অন্য কথা বলি এখানে। দেখুন, সেদিন কি ঘটেছিল আমরা কেউ জানি না, কিন্তু এটাও তো ঠিক যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? এই তো কয়েক মাস আগে একটা কোন বাইরের লোক হাতে লাঠিফাঠি নাকি নিয়ে ওনার ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে বসছিল। মুখ্যমন্ত্রী হাই সিকিউরিটি জোনে থাকেন, তার বাড়িটা হাই সিকিউরিটি জোন করে রাখে। বিভিন্ন স্কুলের যারা চাকরি পায়নি আন্দোলন করছে, যতবার গেছে ওদের বার করে দেওয়া হয়েছে ওখান থেকে, কারণ ওটা হাই সিকিউরিটি জোন। তো সেখানে একটা বাইরের লোক ঢুকে বসে থাকলো, কেউ জানতে পারলো না কি সিকিউরিটি আছে ওনার। আবার এটাও যদি হয়ে থাকে তার ঘরের মধ্যে কেউ যদি ধাক্কা দিয়ে থাকে, বলছেন উনি ধাক্কা দেয়নি, যদি হয়ে থাকে তাহলে তো সেটাও তো চিন্তার বিষয়। আমি শুধু মমতা ব্যানার্জিকে এখানে বলছি না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার যে নিরাপত্তা সেটা তো সব মানুষের চিন্তার বিষয়, কারণ আগামী দিনে অন্য কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন, তার নিরাপত্তা থাকতে পারে। আরেকটা যে প্রশ্ন আমি করছি, সেদিন অন্য একটি টেলিভিশন চ্যানেলে ছিলাম, একটি টেলিভিশন চ্যানেলে হঠাৎ করে ছবিটা এলো, মাথায় রক্ত এরকম জোরে এসছে ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্ন, ছোটোবেলায় আমাদের যখন মাথাটা ফেটে যেত, মায়েরা করতো কি, বাবা মারা মুছিয়ে দিত, প্রথম ভালো করে মুছিয়ে মার্কিউরোক্রোম বা এরকম কিছু একটা অ্যান্টিসেপটিক লাগিয়ে ভালো করে বেঁধে ডাক্তারের কাছে নিয়ে যেত, তারপরে সে সেলাই হলে হবে, নইলে ডাক্তার যদি ওটা ব্যান্ডেজ করেই তো এটাই তো নিয়ম। তো মুখ্যমন্ত্রীকে ওই অবস্থায় গাড়ি করে কে নিয়ে গেল হসপিটালে? কেন ওখানে ফার্স্ট এড দেওয়ার বন্দোবস্ত ছিল না? আচ্ছা, প্রধানমন্ত্রী যেখানে থাকেন কাছাকাছি ডাক্তারদের একটা টিম থাকে, আমি জানি পশ্চিমবাংলায় যখন আসেন একটা ডাক্তারের টিম রেডি করে রাখা হয় ইন কেস অফ অ্যান এমার্জেন্সি। তো মুখ্যমন্ত্রীর জন্য কোনো ডাক্তারের টিম থাকে না? যদি সবসময় নাও থাকে, মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে কোনো ডাক্তার নেই, এমার্জেন্সি ডেকে এনে তার রক্ত মুছিয়ে মাথায় মানে টেম্পোরারি ব্যান্ডেজ দিয়ে হসপিটালে নিয়ে যাওয়া গেল না? ওই রক্ত ওই অবস্থায় গাড়িতে চড়িয়ে নিয়ে যেতে হলো। মানে শিক্ষা, মানে আমাদের রাজ্যে শিক্ষাটা গেছে, স্বাস্থ্যটাও কি গেছে, প্রশাসনটাও কি গেছে? স্বাস্থ্যমন্ত্রীকে, প্রশাসনকে কে চালান? পুলিশ মন্ত্রীকে? প্রশ্নগুলো খুঁজলে তো, উত্তর খুঁজলে তো সমস্যা অন্য জায়গায়, ওদের দিকেই তো আঙুল উঠবে। ফলে এগুলো নিয়ে মানুষ কিন্তু আঙুল তুলছে, আগামী দিনে আঙুল তুলবে, কিছু করার নেই। আর সবচেয়ে বড় কথা যে এর আগে তো আমরা দেখেছি নন্দীগ্রামে অ্যাক্সিডেন্ট হলো, ওনাকে চলে আসতে হলো এসএসকেএমে, নন্দীগ্রামে হসপিটালে, তাহলে ফার্স্ট এডটাও হয় না। আবার তিনি নিজেই বলেছেন ওই হসপিটালে তার ভুল চিকিৎসা হয়েছিল, তাঁর স্টেটমেন্টটা আমার নয়। তো তাহলে এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল কি? এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বারবার সিকিউরিটি নিয়ে সমস্যা হচ্ছে, এরা এবং মুখ্যমন্ত্রীকে সিকিউরিটি দেয় রাজ্যের প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী নয়। দায়ী কে? পুলিশ দপ্তর কার হাতে? মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অদ্ভুত ফ্যালাসি তৈরি হয়ে গেছে, এই অদ্ভুত ফ্যালাসি। যে দপ্তরগুলো তাঁর হাতে তারা সবচেয়ে বেশি ফেল করছে কেন? এর উত্তর কিন্তু খুব ভালো নয়। এখান থেকে কোথাও একটা যে ইনএবিলিটি, অপারগতা, যে না পারছে না, এরা প্রশাসন চালাতে পারছে না, যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আগামী দিনে প্রশ্নগুলো আরও বেশি উঠবে বলেই আমার মনে হয়। কে বা কারা মুখ্যমন্ত্রীকে পেছন থেকে ধাক্কা মারলো বলে মনে হয় আপনার? আমি জানি না ধাক্কা কিনা, তারা তো বলছে ধাক্কা নয়, তাই তাদের কথাই আমি মেনে নিচ্ছি। ধাক্কা কেউ দেয়নি, পড়ে গেছেন এমনি। এখন যদি কেউ হয় সেটা ওদের বাড়ির ব্যাপার, ওনার বাড়ি বলছি তো হাই সিকিউরিটি, বাইরে কে ঢুকতে যাবে? এখন সেটা যদি হয়ে থাকে সেই উত্তরগুলো ওনাদের পারিবারিকভাবে খুঁজতে হবে এবং পুলিশকে খুঁজতে হবে। কারণ আবার আমি বলছি, এটা মমতা ব্যানার্জির নিরাপত্তা গুরুত্বপূর্ণ নয়, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। মমতা ব্যানার্জি এমনি ব্যক্তি, মমতা ব্যানার্জি নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই তার বাড়ির লোকজন খুঁজে বার করুক, পুলিশ খুঁজে বার করুক বিভিন্ন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, কারণ তার বাড়িতে তো সিসিটিভি থাকা উচিত, আছে কিনা আমি জানি না, বলতে পারবো না। পুলিশ খুঁজে বার করুক, আমি কি বলতে যাব, আমার বলাটা সাজে না, স্বভাব পায় না। এতখানি গভীর ক্ষত, তারপরেও প্রাথমিক চিকিৎসা এবং অ্যাম্বুলেন্স ছাড়াই মুখ্যমন্ত্রীকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে এসএসকেএমে নিয়ে আসা হলো, কেন বলে মনে? সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কেন, যে কোনো মানুষের মাথা ফেটে গেলে আগে তো লোকে রক্তগুলো ভালো করে মুছিয়ে দেয় পরিষ্কার তুলো দিয়ে, তারপর একটু ওই যে বলে লাল ওষুধ মার্কিউরোক্রোম অনেক সময় লাগিয়ে দেওয়া হয়। আর ডিপ যদি কাটা থাকে ভালো করে ব্যান্ডেজ, নতুন ব্যান্ডেজ এনে বেঁধে তারপর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে নাক মুখ থেকে রক্ত ঝরে গলায় চলে এলো, তারপরে সেই ছবি ভাইরাল করা হচ্ছে, গাড়িতে করে হাসপাতাল নিয়ে যাচ্ছে, ফার্স্ট এড করে বাড়ি নিয়ে আসছে। এখন কেউ যদি আঘাতের সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন করে, আমি করছি না, কেউ যদি করে তাকে খুব
দোষ দেওয়া যাবে? কেউ যদি প্রশ্ন করে এই ছবি দিয়ে কি বোঝাতে চাইছে রাজনৈতিক দলটা তৃণমূল কংগ্রেস, যদি সন্দেহ করে তাকে কি খুব দোষ দেওয়া যাবে? দোষ তো দেওয়া যাবে বলে মনে হয় না। সে তো প্রশ্ন করতেই পারে, জানি না এই যে আমি প্রশ্নগুলো তুলছি কেউ অরুচিকর বলবে কিনা, আমি কিন্তু একটাও খারাপ শব্দ ব্যবহার করিনি, আমি খালি প্রশ্নগুলো তুলে দিলাম। কারণ রাজ্যের নিরাপত্তা এর সঙ্গে যুক্ত, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তা। আমার একটা কথা মনে পড়ছে যে ইন্দিরা গান্ধী মারা যাবার পর অতুল্য ঘোষ তিনি একটা কথা বলেছিলেন যে দল দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারে না সেই দল সরকার চালাবে কি করে। আবার এক্ষেত্রেও যদি আমি একথা বলি, সেই কথাটা টেনে, অতুল্য ঘোষের কথাটা টেনে, যে দল সরকার চালাচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বারবার বিঘ্নিত হচ্ছে এবং হয়ে চলেছে, সেই দল সাধারণ মানুষের নিরাপত্তা কি করে দেবে? সেই দল কিভাবে প্রশাসন চালাবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে, এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া যাবে না।